নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে দ্য ওয়ার্ল্ড টুডে, আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা বিতর্কে এবার ক্ষমা চাইল বিশ্বের 1 নম্বর সংবাদ সংস্থা বিবিসি। সূত্রের খবর, ট্রাম্পের বক্তব্যের বিতর্কিত অংশ বাদ দিয়ে নতুন করে সম্পাদনাও করা হয়েছে। শুল্ক যুদ্ধের ফল যে ভালো হচ্ছে না তা বুঝতে পারছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে নির্দিষ্ট কিছু জিনিসের ওপর শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প। কিভ ছাড়াও একাধিক জায়গায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। অভিযোগ ইউক্রেনের। হামলায় অন্তত 6 জন নিহত এবং 35 জন আহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, আগে জানিয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ফের সেই কথা আরেকবার মনে করিয়ে দিলেন ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা বিতর্কে এবার ক্ষমা চাইল বিশ্বের 1 নম্বর সংবাদ সংস্থা বিবিসি। সূত্রের খবর, ট্রাম্পের বক্তব্যের বিতর্কিত অংশ বাদ দিয়ে নতুন করে সম্পাদনাও করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা বিতর্কে এবার ক্ষমা চাইল বিশ্বের 1 নম্বর সংবাদ সংস্থা বিবিসি। বিতর্কিত অংশ বাদ দিয়ে নতুন করে সম্পাদনাও করা হয়েছে বলে জানা গিয়েছে সংস্থা সূত্রে। বিবৃতি দিয়ে ক্ষমা প্রার্থনার পাশাপাশি সংস্থার চেয়ারম্যান সমীর শাহ আলাদাভাবে হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে জানিয়েছেন যে বিবিসি ট্রাম্পের ভাষণ সম্পাদনা নিয়ে আন্তরিকভাবে দুঃখিত। একই সঙ্গে বিবিসি এও জানিয়েছে যে এর জন্য ট্রাম্প $100 কোটি যে ক্ষতিপূরণের দাবি করেছেন তাতে অরাজি ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশন। ঘটনার সূত্রপাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি তথ্যচিত্র ঘিরে। তাতে দেখা গিয়েছে 2021 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের পর ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলা হয়। অভিযোগ, উত্তেজিত জনতা হামলা চালিয়েছিল। তবে আঙুল ওঠে সে বছর নির্বাচনে সদ্য পরাজিত তথা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। বিবিসি ট্রাম্পকে যে তথ্যচিত্র সম্প্রচার করেছে তাতে ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পকে কার্যত ভিলেন প্রতিপন্ন করা হয়েছে বলে অভিযোগ। সে সময় ট্রাম্পের ভাষণ এমনভাবে সম্পাদনা করা হয়েছিল যাতে মনে হয় ওই হামলায় প্রত্যক্ষ উস্কানি ছিল তার। আর এখানেই আপত্তি হোয়াইট হাউসের। প্রেস সচিবের দাবি ছিল এভাবে মার্কিন প্রেসিডেন্টের ভাবমূর্তি কালিমালিপ্ত করা হয়েছে। বিবিসির ওই অনুষ্ঠান বিশ্বজুড়ে সম্প্রচার হতেই প্রবল বিতর্কের মুখে পড়ে সংবাদ সংস্থা। নিজেদের ঘাড়ে দায় নিয়ে সপ্তাহের প্রথমেই ইস্তফা দেন সংস্থার ডিরেক্টর জেনারেল টিম ডেভি এবং খবর সম্প্রচার বিভাগের প্রধান ডেবোনা টার্নেস। এরপর ওয়াশিংটনের চাপে পড়ে দফায় দফায় ক্ষমা চাইল বিবিসি। বিবৃতিতে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের ভাষণ অনিচ্ছাকৃত সম্পাদনার পর তার সম্প্রচার করা হয়েছে। তার ভাষণের কিছু অংশ সম্প্রচার করায় ভুল বার্তা গিয়েছে। এর জন্য প্রেসিডেন্ট আমাদের সরাসরি ফোন করে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে মানহানির জন্য আর্থিক ক্ষতিপূরণের শর্ত মানতে আমরা একেবারেই নারাজ। এখন এই জল সর্বোচ্চ প্রশাসনিক স্তর পর্যন্ত গড়ায় কিনা তা দেখার। কারণ ইতিমধ্যে ইংল্যান্ড ডেমোক্র্যাট নেতা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে অনুরোধ করেছেন বিবিসির সম্মান রক্ষার্থে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলুন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। শুল্ক যুদ্ধের ফল যে ভালো হচ্ছে না তা বুঝতে পারছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে নির্দিষ্ট কিছু জিনিসের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প। শুল্ক যুদ্ধের ফল যে ভালো হচ্ছে না তা বিলক্ষণ বুঝতে পারছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় ক্রমাগত বাড়ছে খাদ্যপণ্যের দাম, অসন্তোষ বাড়ছে মানুষের মনে। অবস্থা সামাল দিতে নতুন নির্দেশে সই করলেন প্রেসিডেন্ট। শুল্ক প্রত্যাহার করলেন নির্দিষ্ট কিছু জিনিসের ওপর। জানা গিয়েছে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গরুর মাংস, কফি এবং আম কলার মতো বিশেষ কিছু ফল সহ বিভিন্ন পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে এই সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় অসন্তোষ তৈরি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে। ক্রমাগত বাড়তে থাকা অভিযোগ সামলাতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি ট্রাম্পের নতুন নির্দেশে চা, ফলের রস, কোকো, মশলা, কলা, কমলা লেবু, টমেটো এবং কিছু সারের ওপর থেকে শুল্ক কমানো হয়েছে। এর মধ্যে বহু পণ্য আমেরিকায় উৎপাদন হয় না, এগুলি বিদেশ থেকে আমদানি করতে হয়। রাজনৈতিক মহলের ধারণা শুধুমাত্র মূল্য বৃদ্ধি নয়,
এর পেছনে রয়েছে অন্য রাজনৈতিক কারণ। সাম্প্রতিক কিছু নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় ট্রাম্পের বিশ্বাসের ভিত নড়ে গিয়েছে। ভার্জিনিয়া এবং নিউ জার্সির ভোটারদের কাছে অর্থনৈতিক সমস্যা সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে। এই ইঙ্গিত ট্রাম্প উপেক্ষা করতে পারেননি বলেই রাজনৈতিক মহলের ধারণা। এপ্রিল মাসে ট্রাম্প বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করে। ট্রাম্প প্রশাসনের দাবি, এই শুল্ক মূল্যবৃদ্ধির ওপরে প্রভাব ফেলে না, যদিও নির্বাচনের ফলাফল অন্য কথা বলছে। বিশেষ করে গরুর মাংসের বাড়তে থাকা দাম আমেরিকার রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, গরুর মাংসের প্রধান রপ্তানিকারক ব্রাজিলের ওপর শুল্ক আরোপকে আংশিকভাবে এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী করছে সাধারণ মানুষ। ইকুয়েডর, গুয়াতেমালা, এল সালভাদোর এবং আর্জেন্টিনার সঙ্গে সম্প্রতি বাণিজ্য চুক্তি হয়েছে আমেরিকার। এরপরই ট্রাম্পের এই নির্দেশ রাজনৈতিকভাবে অত্যন্তই গুরুত্বপূর্ণ। হাই নিউজ নেটওয়ার্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 8 দশক পর নাৎসি একনায়ক অ্যাডলফ হিটলারের রক্তের ডিএনএ বিশ্লেষণে উঠে এসেছে একাধিক নতুন ও চমকপ্রদ তথ্য। আন্তর্জাতিক গবেষকদের 4 বছরের গবেষণায় জানা গেছে, হিটলারের কোনো ইহুদি বংশধারা ছিল না, কিন্তু তার জিনে ধরা পড়েছে এক বিরল জিনগত রোগের প্রমাণ। পাশাপাশি মানসিক ও স্নায়বে কিছু রোগের ইঙ্গিত মিলেছে। হাই নিউজের স্পেশাল রিপোর্ট। অ্যাডলফ হিটলারের মৃত্যুর 8 দশক পরে তার রক্তের ডিএনএ পরীক্ষা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতম শাসকের রক্তমাখা একটি কাপড়ের টুকরো পরীক্ষা করে গবেষকরা যে তথ্য পেয়েছেন, তা নিয়ে বিজ্ঞানী ও ইতিহাসবিদদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। গবেষণা অনুযায়ী হিটলারের রক্তে কালম্যান সিন্ড্রোমের জিন পাওয়া গিয়েছে। এই রোগের কারণে কৈশোরে পুরুষ হরমোন স্বাভাবিকভাবে বাড়ে না, যৌনাঙ্গের বৃদ্ধি কম হয়। বহুদিন ধরে প্রচলিত থাকা গুজব যে হিটলারের শারীরিক সমস্যা ছিল, এই জিন সেই ব্যাখ্যার সঙ্গে মিল খুঁজে দেয়। এছাড়া তার রক্তে অটিজম, স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার ও এডিএইচডির ঝুঁকি বাড়িয়ে দেওয়া কয়েকটি জিনও পাওয়া গিয়েছে। গবেষকদের মতে এই ঝুঁকি তাকে বিশ্বের মাত্র 1% মানুষের মধ্যে ফেলে। তবে গবেষকরা স্পষ্ট করে বলেছেন, এগুলো শুধু জিনগত প্রবণতা, এর মানে এই নয় যে হিটলার সত্যিই এসব রোগে ভুগতেন। গবেষণাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ডকুমেন্টারি হিটলারস ডিএনএ ব্লুপ্রিন্ট অফ আ ডিরেক্টরের প্রকাশের সঙ্গে সঙ্গেই এই তথ্যচিত্রের শিরোনাম ও উপস্থাপনা নিয়ে বিতর্ক শুরু হয়। গবেষক দলেরই সদস্য প্রফেসর তুরি কিং জানান, আমরা কোনোভাবেই খারাপ মানুষের জিন খুঁজে বের করার চেষ্টা করিনি, ভুল ব্যাখ্যার আশঙ্কা থেকেই যায়। গবেষণায় আরও নিশ্চিত হয়েছে, হিটলারের রক্তে কোনো ইহুদি বংশগতির চিহ্নই নেই। বহুদিন ধরে প্রচলিত গুজব এভাবেই খারিজ হয়েছে। ইতিহাসবিদ অ্যালেক্স কাই বলেন, হিটলারের শারীরিক সীমাবদ্ধতা তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে। রাজনীতির প্রতি তার অতিরিক্ত আকর্ষণ এবং ব্যক্তি জীবনের শূন্যতা হয়তো এই কারণেই আরও গভীর হয়। মন্তব্য কাইয়ের। গবেষণার জন্য ব্যবহৃত রক্তমাখা কাপড়টি 1945 সালে বার্লিনের বাংকার থেকে সংগ্রহ করেছিলেন মার্কিন সেনা কর্নেল রোজেনগ্রেন। পরে এটি গেটিসবার্গ মিউজিয়ামে সংরক্ষিত করা হয়। তবে বহু বিশেষজ্ঞ এই গবেষণা নিয়ে আপত্তি জানিয়েছে। কিংস কলেজ লন্ডনের প্রফেসর ডেনিস নাইডারকাম বলেন, জিন দেখে মানুষের আচরণ বোঝা যায় না, এতে ভুল ধারণা তৈরি হওয়ার ঝুঁকি আছে। অটিজম রিসার্চ সেন্টারের ডিরেক্টর সাইমন ব্যারন কোহেনও বলেন, নিউরোডাইভার্স মানুষের প্রতি ভুল বার্তা গেলে স্টিগমা বাড়তে পারে। তীব্র বিতর্কের মাঝে চ্যানেল 4 জানিয়েছে, ডকুমেন্টারিটি কোথাও দাবি করেনি যে জিন মানুষের আচরণ নির্ধারণ করে, বরং ইতিহাস ও বিজ্ঞানের সমন্বিত আলোচনাই উদ্দেশ্য। গবেষণা যেমন নতুন তথ্য দিয়েছে, তেমনি নতুন প্রশ্ন তুলেছে। একজন স্বৈরা শাসকের নির্মমতা কি জিন দিয়ে ব্যাখ্যা করা যায়, নাকি মানুষের সিদ্ধান্ত, সমাজ ও রাজনীতি শেষ পর্যন্ত সব ঠিক করে দেয়? হাই নিউজ নেটওয়ার্ক।
ইউক্রেনের ওপর হামলার বিরতি নেই। কিভ ছাড়াও একাধিক জায়গায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, এমনটাই অভিযোগ ইউক্রেনের। কিভের হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন এবং 35 জন আহত হয়েছেন বলেও দাবি ইউক্রেনের। ইউক্রেনের ওপর হামলার বিরতি নেই। শুক্রবারে কিভ ছাড়াও একাধিক জায়গায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া বলে অভিযোগ ইউক্রেনের। ওই হামলায় অন্তত 6 জন নিহত এবং 35 জন আহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের। অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তাদের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আজারবাইজানের। এই জন্য রাশিয়ার দূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে আজারবাইজান। ইউক্রেনের দাবি রাশিয়া তাদের উপর ব্যাপক হামলা চালিয়েছে, এর ফলে রাজধানী কিয়েভের অনেক এলাকায় আগুন লেগেছে। শুক্রবার ভোরে এই হামলা চালানো হয়েছে বলে সেখানকার মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছে। সেখানে ধারাবাহিক শক্তিশালী বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত 6 জনের। আহতদের মধ্যে 5 জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তাদের মধ্যে একজন গর্ভবতীও হয়েছেন। এক প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, রাশিয়ানরা আবাসিক ভবনগুলোতে আঘাত করছে। প্রায় প্রতিটি জেলায় বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, এই হামলায় কিয়েভের হিটিং সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়েছে। এক সংবাদ সংস্থার সূত্রে খবর, কিয়েভে রাশিয়ার একের পর এক হামলায় পূর্বাঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ড্রোনের আঘাতে অন্তত 4 জন নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলে কর্নোমস্ক বাজারে ড্রোন হামলায় নিহত হয়েছে 2 জন। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছে, প্রায় 430টি ড্রোন হামলা এবং 18টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এতে কয়েক ডজন বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হিসেব করে এই জঘন্য হামলা চালানো হয়েছে বলে দাবি ইউক্রেনের। অন্যদিকে এই হামলায় কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আজারবাইজানের দূতাবাস ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ঘটেছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, শুক্রবার তাদের এয়ার ডিফেন্স ইউক্রেনের 216টি ড্রোনকে ধ্বংস করেছে। রাশিয়ার সাধারণ নাগরিককে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। কৃষ্ণসাগর এলাকায় নোভেরোসিয়াস্কো বন্দরেও হামলা চালানো হয়েছিল। সেখানে একটি তৈল শোধনাগারে আগুন লেগে যায়। একটি জাহাজ এবং অ্যাপার্টমেন্ট ব্লকেও আঘাত লেগেছে বলে জানিয়েছে আধিকারিকরা। হাই নিউজ নেটওয়ার্ক। ফের কাঁপল আফগানিস্তান। বৃহস্পতিবারের পর ফের ভূমিকম্প শনিবার। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা 4। ভারতীয় সময় ভোর 5:01 এই কম্পন অনুভূত হয়। ফের কাঁপল আফগানিস্তান। বৃহস্পতিবারের পরে ভূমিকম্প হলো শনিবারও। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 4। ভারতীয় সময় ভোর 5:01 এই ভূকম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এই কম্পনের উৎস ছিল মাটি থেকে 10 কিলোমিটার গভীরে। এই কম্পনের ফলে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। এর আগে ভারতীয় সময় বৃহস্পতিবার রাত 2:20 নাগাদ ভূমিকম্প হয় আফগানিস্তানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে 4.6 মাত্রায় ওই কম্পন উৎস হয়েছিল ভূপৃষ্ঠ থেকে 140 কিলোমিটার গভীরে। তার আগে গত 8ই নভেম্বর 4.4 মাত্রার কম্পন হয় আফগানিস্তানে। 4 নভেম্বরেও শক্তিশালী ভূকম্পন হয়েছিল আফগানিস্তানে। রিক্টার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল 6.3। মাজার ই শরীফের কাছে হওয়া এই ভূকম্পনে মৃত্যু হয়েছিল অন্তত 27 জনের। তারপরে আফগানিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় ভূকম্প হয় তিব্বতেও। ভারতীয় সময় শুক্রবার সন্ধ্যা 6:47 নাগাদ এই ভূকম্পনের মাত্রা রিক্টার স্কেলে ছিল 4.1। মাটি থেকে 60 কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল। আফগানিস্তান এবং তিব্বতের 2টি অঞ্চলে ভূমিকম্প প্রবণ এলাকা অবস্থিত। প্রায় 2 দিন ভূমিকম্প অনুভূত হয় ওই এলাকায়। হাই নিউজ নেটওয়ার্ক। ফিল্ড মার্শাল থেকে একেবারে সেনা সর্বাধিনায়ক হলেন আসিম মুনির। পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করতে নতুন একটি বিল পাশ করানো হয়েছে। তাতে পাক জনতার আশঙ্কা, ফের সেনা শাসনের দিকে এগোচ্ছে দেশ। এর বিরুদ্ধেই হুঙ্কার জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দলের। অপারেশন সিন্দুরের পরেই ক্ষমতা বৃদ্ধি হয় পাক সেনাপ্রধান আসিম মুনিরের। ফিল্ড মার্শাল পদে উন্নতি হন মুনির। এবার আরও এক ধাপ এগুলো সেই প্রক্রিয়া। পাকিস্তানি পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হল সংবিধান সংশোধনী বিল। ফিল্ড মার্শাল থেকে একেবারে সেনা সর্বাধিনায়ক হলেন আসিম মুনির।
শুধু তাই নয়, পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করতেও নতুন একটি বিল পাশ করানো হয়েছে বলে খবর। পাক জনতার আশঙ্কা, ফের সেনা শাসনের দিকে এগোচ্ছে পাকিস্তান। এবার এরই বিরুদ্ধে হুঙ্কার জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দলের। দেশ জুড়ে বিক্ষোভের সিদ্ধান্ত নিল পাকিস্তানের বিরোধী জোট। জানা গিয়েছে, পাকিস্তানের বিরোধী জোট দেশ জুড়ে বিদ্রোহের ডাক দিয়েছে। এই জোটের নেতৃত্বে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। পাক সংবাদপত্রের খবরে জানা গিয়েছে, পিটিআই এর নেতৃত্বে থাকা জোট সংসদীয় দলের সভা করেছে। এই বৈঠকে পিটিআই এর চেয়ারম্যান ব্যারিস্টার গৌহর আলী খান, আসাদ কায়সার এবং বেশ কয়েকজন সাংসদ উপস্থিত ছিলেন। জানা যায়, এই বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমান সরকার দেশ চালাতে অক্ষম এবং পাকিস্তান গৃহযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। প্রাক্তন স্পিকার আসাদ কায়সার এই কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, আমরা বিচার ব্যবস্থাকে নিজের পায়ে দাঁড়ানোর অনুরোধ করব। জানা গিয়েছে, আগামী শুক্রবার বৈঠকের পর জোটের তরফে দেশজুড়ে যৌথ প্রতিবাদের কথা ঘোষণা করা হবে। বুধবার পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংবিধানের 243 অনুচ্ছেদ সংশোধন সংক্রান্ত বিল পাশ করে শাহবাজ সরকার। এর ফলে সেনাপ্রধান ফিল্ড মার্শাল থেকে মুনির হলেন সেনা সর্বাধিনায়ক বা চিফ অফ ডিফেন্স ফোর্সেস। এর আগে এরকম কোনো পদ পাক সেনাবাহিনীতে ছিল না। সংবিধান সংশোধন করে নতুন এই পদ সৃষ্টি করা হয়েছে। এর পাশাপাশি নতুন বিলে মুনিরের জন্য বিশেষ আইনি রক্ষা কবচও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে পাকিস্তানের সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করতেও নতুন একটি বিল পাশ করিয়েছে পাক সরকার। এই বিলে সংবিধান সংক্রান্ত যাবতীয় মামলার ভার সুপ্রিম কোর্টের হাত থেকে কেড়ে নিয়ে নতুন গঠিত সাংবিধানিক আদালতে পাঠানোর কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে আসলে দেশের গণতন্ত্রকে হত্যা করল শাহবাজ সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তানের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ এক ইংরাজি দৈনিক সংবাদপত্র এখন প্রবল সমালোচনার মুখে। কারণ পত্রিকাটির এক ব্যবসায়িক প্রতিবেদনে ছাপা হয়ে গিয়েছে চ্যাট জিপিটির এক প্রম্পট বা নির্দেশমূলক বাক্য, যা পাঠকদের চোখে ধরা পড়তেই শুরু প্রবল বিতর্ক। পাকিস্তানের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ইংরেজি দৈনিক এখন প্রবল সমালোচনার মুখে। কারণ পত্রিকাটির একটি ব্যবসায়িক প্রতিবেদনে ছাপা হয়ে গিয়েছে চ্যাট জিপিটির এক প্রম্পট বা নির্দেশমূলক বাক্য। পাঠকদের চোখে ধরা পড়তেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। সংবাদ লেখার কাজ কি তবে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে চলে গিয়েছে? প্রশ্ন উঠছে। ঘটনাটি ঘটে 12ই নভেম্বর। একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনের শেষ অনুচ্ছেদে হঠাৎই দেখা যায় এক অদ্ভুত বাক্য, যা স্পষ্টতই চ্যাট জিপিটির তৈরি করা একটি নির্দেশমূলক বার্তা, যা সাধারণ কোনো সাংবাদিক খসড়া সম্পাদনার সময় ব্যবহার করেন। কিন্তু সেটি ভুলবশত প্রকাশিত হয়ে যায় পত্রিকার ছাপা সংস্করণে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। এক পাকিস্তানি রেডিট ব্যবহারকারী পোস্ট করেন, ডনের মতো ঐতিহ্যবাহী সংবাদপত্রে এমন ঘটনা সত্যিই লজ্জাজনক। কাগজটি সাংবাদিকতার নৈতিকতা নিয়ে অথচ নিজেরাই এআই ব্যবহার করছে তা প্রকাশ না করে। একজন এক্স ব্যবহারকারী লেখেন, অন্যদের মিডিয়ার নীতি শিক্ষা দিতে গিয়ে নিজেরাই চ্যাট জিপিটির লেখা ছাপিয়ে ফেলেছে। মুখোশ খুলে গেল আর ভণ্ডামি ধরা পড়ে গেল। প্রসঙ্গত, ডন প্রতিষ্ঠিত হয়েছিল 1941 সালে পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নার উদ্যোগে। 1942 সালে 12ই অক্টোবর লতিফ প্রেস থেকে বের হয় প্রথম সংখ্যা। স্বাধীনতার পর থেকে এই পত্রিকা পাকিস্তানের নিরপেক্ষ সংবাদ পরিবেশনার প্রতীক হিসেবে পরিচিত ছিল। এই ঘটনার পর সংবাদপত্রটি সম্পাদকীয় দফতর এখন নীরব। কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো দেয়নি ডন কর্তৃপক্ষ। তবে সাংবাদিক মহলে একাংশ বলছে এটা হয়তো সম্পাদনার প্রক্রিয়া একটি মানবিক ভুল, কিন্তু এমন একটি সম্মানিত পত্রিকার ক্ষেত্রে এই ভুল অত্যন্ত বিব্রতকর ও ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। বিশেষজ্ঞদের মতে, সংবাদ পরিবেশনায় এআই ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছ রাখা এখন সময়ের দাবি। কারণ পাঠকের আস্থা হারানোই মিডিয়ার সবচেয়ে বড় ক্ষতি। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, এটা আগেই জানিয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস।
ফের সেই কথাই আরেকবার মনে করিয়ে দিলেন তিনি। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, আগে জানিয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ফের সেই কথা আরেকবার মনে করিয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় তাদের লকডাউন কর্মসূচি সফল হয়েছে বলে জোরালো দাবি করছে আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, লকডাউন শুধু ঢাকা নয়, গোটা দেশেই সফল হয়েছে। আমার দলের তরফে শুধু রাজধানী ঢাকায় লকডাউনের ডাক দিয়েছিলাম। বাংলাদেশের মানুষ গোটা দেশে বৃহস্পতিবার লকডাউন কর্মসূচিতে সাড়া দিয়েছেন। ঢাকায় আওয়ামী লীগের লকডাউন চলাকালীন বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় তিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকে তিনি জোর দিয়ে দাবি করেন নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। ব্রিটিশ মন্ত্রীকে তিনি আরও বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশের তরুণ ও যুব সমাজ নির্বাচনে অংশগ্রহণ এবং ভোটদানের সুযোগ পেতে চলেছে। বিগত 15 বছর সাধারণ মানুষ ভোটদানের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে ব্রিটিশ মন্ত্রীকে বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বৈঠকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রসঙ্গে ইউনূস ব্রিটিশ মন্ত্রীকে জানান, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই, কারণ ওই দলের কার্যকলাপ সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ। নির্বাচন কমিশনের নিবন্ধ হারিয়েছে ওই দল, ফলে ভোটে অংশ নেওয়ার কোনো সুযোগ ওই দলের নেই। ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথাও বলেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।